ইসরায়েল বলছে ইরানের ২ টা পারমাণবিক স্থাপনা তারা সম্পূর্ণভাবে নষ্ট করে দিছে ক্ষেপণাস্ত্র হামলায়। বিশ্ব পরিমণ্ডল, এখন এমন দিকে চলে গেছে যে আপনার উত্তেজনার পারদ সবসময় উপরের দিকে থাকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি খবর সংযোগ শো এর নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে। এবং আমি আপনাদের সঙ্গে রয়েছি ফমর দেলোয়ার হোসেন, আমার সঙ্গে রয়েছেন আমি কাজল হায়দার। একটা চলমান যে বিষয় ইরান ইসরায়েলের যুদ্ধ এবং যুদ্ধের আপডেট, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। কাজল ভাই, শুরুতে আপনি একটু দর্শকদেরকে জানিয়ে দেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতিটা কি? আচ্ছা, যুদ্ধ তো ৭ম দিনে আজকে পৌঁছালো। ৭ম দিনে পৌঁছানোর পর থেকে আমি কিছু দর্শকদের আপডেট দিচ্ছি এবং আপনি জানেন, দর্শকরা জানেন। তারপরে একটু সর্বশেষ পর্যন্ত আমি একটু দিচ্ছি। যেমন গতকাল যেটা উল্লেখ ছিল যে গতকাল আমরা টক শোতে আলাপ করেছিলাম দর্শক যে হামলার ক্ষেত্রে নতুন ক্ষেপণাস্ত্র মানে হাইপারসনিকের বিভিন্ন ক্যাটেগরি ইউজ করছে ইরান এবং সর্বশেষ কালকে দেখা গেল সেজ্জাল। নতুন একটা হ্যাঁ, এটাকে বলা হয় নিউ জেনারেশনের নতুন প্রজন্মের শক্তিশালী ক্ষেপণাস্ত্র সেজ্জাল দিয়ে এবং ভালোভাবে তারা অ্যাটাকটা করছে। এরপরে আরো কিছু আপডেট হচ্ছে তুরস্ক রাশিয়া আগ বেরিয়ে আসছে এই যুদ্ধটা থামানোর জন্য। আচ্ছা, তারা মধ্যস্থতা করতে চায়। এখন ২ দেশ যদি রাজি থাকে। জি, আর ৭ম দিন পর্যন্ত ইরান দাবি করছে ৬ টা বিমান ভূপাতিত করছে ইসরায়েলের। আচ্ছা। ইসরায়েলের যে আপনার আমেরিকার দেওয়া যে যুদ্ধ বিমান। যুদ্ধ বিমান। জি। আচ্ছা, আর আপনার এদিকে ইসরায়েল বলছে ইরানের ২ টা পারমাণবিক স্থাপনা তারা সম্পূর্ণভাবে নষ্ট করে দিছে ক্ষেপণাস্ত্র হামলায়। আচ্ছা, বিশ্ব টার্গেটের মধ্যে সর্বশেষ ১২ জন, আমরা ১ম এ শুনছিলাম ৬ জন, কিন্তু ১২ জন আপনার পরমাণু বিজ্ঞানী মারা গেছে এই হামলায়। ওই আপনার ১ম দিনের হামলায়। জি। এ এটা তো আপনি বলছেন এবং আমরাও জানি, সবাই জানে এটা যে এটা আসলে ক্ষেপণাস্ত্র হামলায় হয়নি, ভিতর থেকে চোরাগুপ্তা হামলা ভিতর হয়েছে থেকে একই সময়ে। কিছু আপডেটের মধ্যে আছে যে আপনার জাতিসংঘ এদিকে জরুরি বৈঠক ডেকেছে। তারা চিন্তাভাবনা করতেছে যে এভাবে যদি চলতে থাকে, যুক্তরাষ্ট্র যদি ইনভলভ হয় তাহলে ওখান থেকে রাশিয়া, চীনও ইনভলভ হবে। তখন আপনার এটা ৩য় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে যুদ্ধটা। এজন্য জরুরি বৈঠক ডেকেছে। ক্ষয়ক্ষতি তো ব্যাপক হচ্ছে ২ দেশেরই। কিন্তু ঘটনা হচ্ছে কি, ২ দেশে এত সেন্সরশিপ করে, তাদের নিজেদের খবর বহির্বিশ্বে খুব কম প্রচার হয়। এজন্য যা ঘটছে তার কিঞ্চিত অংশ আমরা আ জানতে পারছি। আর একটা হয় কি দেলোয়ার ভাই, এটা বলতেও খারাপ লাগে, কিন্তু আমরা যে পেশাটায় আছি, যখন যখন যুদ্ধ লাগে তখন নিউজের ছড়াছড়ি, আমরা যারা সাংবাদিক আমাদের জন্য একটা ফেস্টিভ্যালের মতো। আসলে এটা হওয়া উচিত না। কিন্তু আসলে যুদ্ধ তো আপনি চাইলেও থামাতে পারবেন না। বিশ্ব পরিমণ্ডল, এখন এমন দিকে চলে গেছে যে আপনার উত্তেজনার পারদ সবসময় এ এ উপরের দিকে থাকে। তো এই ছিল আপডেট। আপনি এখন না, একটা জিনিস যেটা আপনি উল্লেখ করলেন, আমার মনে হয় যে একটা গুরুতর প্রশ্ন এই টোটাল সিচুয়েশনটার মধ্যে উঠে এসেছে। এই প্রশ্নটা আমি দর্শকদেরও করতে চাই যে আপনারা কি মনে করেন? সেটা হচ্ছে আমেরিকার ভূমিকাটা এই যুদ্ধের ক্ষেত্রে কি? বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন। আমি দর্শকদের কাছে সরাসরি জানতে চাচ্ছি যে আপনারা কমেন্ট বক্সে এটা জানিয়ে দিন যে ইসরাইল-ইরান যুদ্ধে আমেরিকার ভূমিকাটা কি? এবং শেষ পর্যন্ত এই প্রশ্নের ২য় অংশটা হচ্ছে, শেষ পর্যন্ত আমেরিকা কি সরাসরি এই যুদ্ধে অংশ নেবে ইসরায়েলের পক্ষে? আপনি কি মনে করেন? আচ্ছা, যাই হোক, আমরা এই বিষয়গুলি নিয়ে অনেকেই অনেক কথা বলতেছে। ইরান যেটা বলতেছে সেটা হচ্ছে যে আমেরিকা আসলে ইতিমধ্যে সরাসরি যুক্ত হয়ে গেছে। তারা যেটা বলা হচ্ছে যে পিছন থেকে সহায়তা যোগাচ্ছে, বিষয়টা তা না। ইরানের দাবি হচ্ছে যে ইসরায়েল যে আক্রমণগুলি করছে, যেভাবে করছে, যেই জায়গাগুলিতে করছে, এই বিষয়গুলি, এই প্ল্যানিংটা, এই পরিকল্পনাটা আমেরিকার করে। পুরা মাস্টারমাইন্ড হচ্ছে আমেরিকা। আমরা যেটাকে বলি মাস্টার মাইন্ড। একটা ঘটনা যখন ঘটে, বড় ধরনের ঘটনা যখন ঘটে, তখন এটার পিছনে একটা মাস্টার মাইন্ড থাকে। এই মাস্টার মাইন্ড হচ্ছে আমেরিকা, এটা ইরান বলতেছে। এবং সেই অনুযায়ী ইসরায়েল আক্রমণটা চালাচ্ছে। ইসরায়েল এই কারণে অনেক কথা বলতেছে। তো ইরানের কথা হচ্ছে, দর্শক আপনাদেরকে যে প্রশ্নটা করছি সেটার উত্তর ইরান একরকম দিয়েছে। সেটা হচ্ছে যে আমেরিকা অলরেডি ইনভলভ। কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা, যুদ্ধ বিশেষজ্ঞরা, আন্তর্জাতিক পরিস্থিতি বিশেষজ্ঞরা, তারা কিন্তু সরাসরি এই কথাটা এখনো বলতেছে না। এবং ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল যে এটা কি আমেরিকা কি সরাসরি এই যুদ্ধটাতে অংশ নেবে?
ট্রাম্প উত্তর দিয়েছেন যথারীতি ট্রিকি উত্তর, আমি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেব। এ ধরনের একটা আমি নিতেও পারি, নাও নিতেও মানে এই টাইপের একটা বিষয় উনি বলছে। তো আমরা এটা এইজন্যই দর্শকদের কাছে জানতে চেয়েছি। দিস ইজ ভেরি ইম্পোর্টেন্ট। আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টাকে সেটা জানা। একটা আপডেটের মধ্যে যে জিনিসটা আ আমার কাছে এসেছে সেটা হচ্ছে যে ইসরায়েল কিন্তু ইরানকে বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশ দিচ্ছে ইরানকে যে আমরা ওই জায়গায় হামলাটা চালাবো, তোমরা ওই জায়গাটা খালি করো। যেমন আরাক এবং খুন্দাব শহরের বাসিন্দাদেরকে সতর্ক করে দেওয়া হইছে যে তোমরা ওইখানে এই এলাকাগুলিতে বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে। টাইমস অফ ইসরায়েলের একটা প্রতিবেদনে বলা হচ্ছে যে আরাক এবং খুন্দাব শহরের আশেপাশে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনা রয়েছে। খুন্দাবের পাশে রয়েছে একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র, যেটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ব্যবহৃত হয় বলে জানা গেছে। এটা হচ্ছে টাইমস অফ ইসরায়েলের একটা প্রতিবেদন। তো একটু আগে কাজল হায়দার আপনি যেটা বলতেছিলেন যে সাংবাদিকতার মধ্যে একটা জিনিস হচ্ছে যে একটা বিষয় নিয়ে যুদ্ধ নিয়ে কথা বলতে যে আমাদের খুব ভাল লাগে বিষয়টা তা না। কিন্তু মুশকিল হলো যখন ইরান ইসরায়েলের যুদ্ধ হচ্ছে তখন মানুষের জানার আগ্রহটা থাকে এবং সবচেয়ে আগ্রহ থাকে এই জায়গাটায় যে কোনটা সঠিক নিউজ, কোনটা সঠিক নিউজ। কারণ হচ্ছে বিভিন্ন রকমের মিডিয়া তাদের স্বার্থের ব্যাপারও কিন্তু জড়িত আছে। এবং এর সাথে যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় তো বিভিন্ন ধরনের নিউজ আছে। আপনি দেখেন বিভ্রান্ত করার জন্য। এই যে টাইমস অফ ইসরায়েলের যে নিউজটা, এই নিউজে কি বলা হচ্ছে এবং স্বাভাবিকভাবে মনে হয় কি যে এটা মনে হয় যে ভালোই তো, কথা তো ঠিকই বলছে। কিন্তু আসলে বিষয়টা একটু তলিয়ে যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু জানি যে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি হচ্ছে মাটির ৮০০ মিটার নিচে নিচে একটা সুরক্ষিত জায়গায়। সেখানে কোন রকম কোনো পৌঁছবে না। এবং এই যে একটা তথ্য দিয়ে দিই দর্শকরা অবশ্যই জানে, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাংকার ব্লাস্টার বোম আছে আমেরিকার কাছে। কিন্তু সেই আমেরিকার বোমও অত নিচে যেয়ে না, আপনার যেটা হইছে আমি ধ্বংস করতে পারবে না। ওইদিন বলেছিলাম যে ৫০ মিটার ভিতরে যেতে পারে মানে সক্ষমতার জায়গাগুলি। এবং এটা মারার জন্য B2 প্লেন লাগবে। কিন্তু মারা সত্ত্বেও কিন্তু অত নিচে পর্যন্ত যাবে না। এবং একটা জিনিস আছে সেটা হচ্ছে যে এই যে বলা হচ্ছে যে আরাক এবং খুন্দাব শহরের এই আশেপাশে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, পারমাণবিক স্থাপনা আছে কিন্তু আমরা হামলা চালাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে প্রাচীন যুগ আবার ফিরে আসছে। মানে ঘটনাচক্রে একটু বলি যে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় আপনি জানেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু পরবর্তীতে সরাসরি বলছে, আমরা হামলা চালানোর আগে পাকিস্তানকে বলছি যে আমরা কোনো সামরিক স্থাপনায় হামলা করতেছি না, আমরা সন্ত্রাসীদের হামলা করতেছি। তোমরা এই বিষয়টা নিয়ে নাক গলায়ও না বা এই টাইপের একটা বিষয়। মানে বিষয়টা হচ্ছে যে আগের দিনে কিন্তু এই যেমন রঘু ডাকাতের কাহিনী আছে। ডাকাতিটা হইতো কিন্তু ঘোষণা দিয়ে বলতো যে আগামী মঙ্গলবার, অমুক গ্রামে আগামী শুক্রবার অমুক গ্রামে চৌধুরীর বাড়ির উপরে অ্যাটাক করা হবে, ডাকাতি করা হবে। এটা কিন্তু ঘোষণা দিয়ে আসতো। আসলে তখন মানে এত তো মানে প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না, আইন শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা ছিল না এবং ডাকাতির ভয়ে অনেকে পালায় যেত, অনেকে মানে করতো। আসলে পালাই বা যাবেন, তখন তো যোগাযোগ ব্যবস্থা অত সুন্দর ছিল না। তো ডাকাতরা আইসা ঘোষণা দিয়ে ডাকাতি করে চলে যেত। এখন আপনি ইরান-ইসরায়েল যুদ্ধের মধ্যে দেখেন, সেখানে মনে করেন ইসরায়েলি যে ঘোষণাটা দিচ্ছে, এটা একটা বাহাদুরির ভাব যে আমরা কিন্তু ওই সময় অ্যাটাকটা চালাবো, সুতরাং তোমরা ওটা খালি রাখো। স্বয়ং মনে করেন ট্রাম্পই বলছে তেহরান ওই যে G7 থেকে ফিরে আইসেই সে বলছে যে তেহরান থেকে যেন লোকজন যেন চলে যায়। এখন বোমা পড়তেছে, ইসরায়েলও বোমা হামলা করতেছে, দ্যাট ইজ কারেক্ট। ইরানও মানে সারারাত ব্যাপী চলে, প্রতিদিনই চলে এবং ইরান বলছে প্রত্যেকটা আক্রমণের যথাযথ জবাব দেওয়া হবে, মাথা নত করা হবে না। এখন তারপরেও ইরানের সদিচ্ছা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা যাচ্ছে না। কারণ এই যে জাতিসংঘ যে বৈঠকটা আহ্বান করছে যেখানে আপনার দর্শকদের জন্য আমরা জানাই যেখানে নিরাপত্তা পরিষদের যেটা নিরাপত্তা পরিষদের বৈঠক অলরেডি রাশিয়া, চীন, পাকিস্তান, আলজেরিয়ার মতো সদস্য রাষ্ট্রগুলো ইরানের আহ্বান ইরান অনুরোধ করছে জাতিসংঘকে, জাতিসংঘ সেই বৈঠকটা ডাকছে।
সুতরাং এখানে মনে করেন যে এরকম ভাবার কোনো কারণ নাই যে সবকিছু আমেরিকা নিয়ন্ত্রণ করে। এবং খেয়াল করেন প্রথম নাম ২ টা কি রাশিয়া, চীন, পাকিস্তান, আলজেরিয়া তারা অলরেডি সমর্থন জানাইছে। আমি গতবার বলেছিলাম যে তাদের সাথে কিন্তু চুক্তি আছে। প্রতিরক্ষা রাশিয়া, চীন ইনভলভ নর্থ কোরিয়াও আছে এটা এখন মনে করেন ইসরায়েলরে নিয়ে কিন্তু এক ধরনের জুজু ছিল। ছিল। আর ইসরায়েল মনে হয় মহাশক্তিধর একটা দেশে পরিণত হয়ে গেছে। এখন যখন আক্রমণ শুরু হয়ে গেছে, ইরান যখন সমুচিত জবাব দিচ্ছে, তখন কিন্তু এই বিষয়টা তাদের ইমেজ সংকটও দেখা দিছে যে তাদের শক্তিটা আসলে কতটুকু। আমি আপনি যেটা শক্তির ব্যাপারে আসলেন তো, শক্তির ব্যাপারে আমি আপনাকে রিসেন্টলি একটা কথা বলি। আমি অ্যানালাইসিস নিউজ যুদ্ধের যখন দেখছিলাম, তখন এই যুদ্ধটা শুরু হয়নি। তখন গাজায় আপনার ইসরায়েলি হামলা এখনো হচ্ছে, তখন আরো বেশি ছিল, মাস ২ এক আগের কথা। তখন বলা হচ্ছে গাজায় তো তাদের কোনো এয়ার ডিফেন্স নাই। মানে ফিলিস্তিনের কোনো নিজস্ব সেনাবাহিনী নাই। কিছুই নাই। তারপরে গাজায় হামলা চালানোর জন্য আমেরিকার সমর্থন লাগে, ন্যাটোর সমর্থন লাগে, ইউরোপের সবার সমর্থন নিয়ে তারপরে ইসরায়েলকে হামলা করতে হয়। তার মানে ইন্ডিভিজুয়ালি ইসরায়েলে যে যতটা বলে ততটা না। আচ্ছা দর্শক, আপনাদের একটা কথা জানিয়ে রাখি। এই যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধটাতে কে কি ধরনের অস্ত্র এখন পর্যন্ত ব্যবহার করছে এই নিয়ে আগামীকাল আমরা একটা স্পেশাল এপিসোড করব। ওকে। সেখানে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে এই পর্যন্ত ৭ দিন, আগামীকাল হবে ৮ দিন। জি। ৮ দিনে কি, কি ধরনের ক্ষেপণাস্ত্র কে ব্যবহার করছে, কে কোন প্লেন ইউজ করতেছে, তারপর এদের রেঞ্জ কত, আপনাদের জন্য স্পেশাল একটা সেগমেন্টই থাকবে। আপনারা জানতে চেয়েছেন এজন্য এটা। আর আজকের একটা মজার একটা আপনাকে আমি তথ্য জানাই। জি। মজার তথ্য হচ্ছে এই যে ২০০০ প্রায় ১৫০০ থেকে ২০০০ কিলোমিটার দূর থেকে যে ক্ষেপণাস্ত্রগুলা যাচ্ছে, সেজ্জাল বলেন, হাইপারসনিক বলেন আর ফাত্তা বলেন। জি। এখন ইরান কি করছে? ইরান এই ক্ষেপণাস্ত্রর পাশাপাশি যখন একসাথে ছুটছে কিছু ডিকয় মিসাইল, যাকে বলে পটকা ফাঁদ। এটা খুবই ইন্টারেস্টিং। আপনি আচ্ছা, আচ্ছা। আপনি আপনার কলমটা দেন। আমি আপনাকে বুঝাইলাম। দর্শক, দর্শকটা জেনুইন ফটকা এটা এটা ধরেন ফাতা। হুম। ফাতার সাথে আমি ধাতব একটা আরেকটা এটা ফেক একটা একসাথেই যাচ্ছে। দেখা যাচ্ছে যে এ যাচ্ছে নিচে একরকম। একই রকম, এ যাচ্ছে উপরে। জ্বলতে যাচ্ছে। তারপর আপনি ওখান থেকে যত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব আমাকে এই ফেক যে ধাতব, এটার মধ্যে অ্যাটাক করলে আর নিচ থেকে এটা যে জায়গা মতো পৌঁছাচ্ছে। মানে এই করতে, করতে এখন আপনার যেটা ওয়াশিংটন পোস্টে একটা প্রতিবেদন বলছে, এভাবে যদি চলতে থাকে ১০ থেকে ১২ দিনের মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র মজুদ শেষ হয়ে যাবে। কারণ আপনি এট এ টাইম ১০০ টার মতো ক্ষেপণাস্ত্র ছাড়ছে। তার মধ্যে দেখা যাচ্ছে ৪০ টা জেনুইন, ৬০ টা ভুয়া, এবং ভুয়াগুলাই টার্গেট করছে। কারণ এদের সিমিলার এক ধরনের। এটা তো স্বাভাবিক। কারণ কোনটা যে ভুয়া ওইটা ডিটেক্ট করা ওই সময়ের মধ্যে সম্ভব। হাইপারসনিক, দর্শক আপনারা জানেন হাইপারসনিকের সবচেয়ে বড় যেটা আমরা বলি যে বিশেষত্ব, সেটা হচ্ছে সে কিন্তু নিজে দিক নির্দেশন করে। হ্যাঁ, ওটা বলতেছে। আর আপনি একটা টার্গেটে দিলেন, সে যখন দেখবে এই টার্গেটে বাধা হয়ে আসছে বা তো সরে গেছে, তখন সে কিন্তু নিজে নিজের গতিপথ চেঞ্জ করে। এবং আরেকটা জিনিস হলো হাইপারসনিক, অনেকে জানতে চেয়েছেন, অনেকেই জানা আছে। সেটা হলো শব্দের গতির চাইতে ৫ গুণ গুণ বেশি বেশি। গতিসম্পন্ন। এবং এই যে ধাতব যে পটকা ফাঁদ, আবার কি হয়? আপনি যখন ও আকাশ প্রতিরক্ষায় একটা ক্ষেপণাস্ত্র ধরেন, আয়রন ডোম দিয়ে আপনি একটা রকেট মারলেন ক্ষেপণাস্ত্রতে আঘাত করার জন্য। এটা রিলোড হতে ১০ থেকে ১২ মিনিট সময় লাগে। ততক্ষণে ৭ মিনিটের মাথায় এসে ফাঁদটা মেরে দিয়ে যাচ্ছে। ও এটাই। মানে এটা কৌশল একটা মানে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আয়রন ডোম যখন দেখতেছে যে একটা ক্ষেপণাস্ত্র আসতেছে, তখন ওইটাকে নিষ্ক্রিয় করার জন্য তারা একটা ইয়ে ছাড়তেছে। রকেট রকেট ছাড়তেছে ওইটাকে নিষ্ক্রিয় করার জন্য বা ধ্বংস করার জন্য। এবং এটা করার পরে তাদের রিলোড করতে সময় লাগতেছে ১০ থেকে ১২ মিনিট। ১০ থেকে ১২ মিনিট, কিন্তু এর ভিতরে আরেকটা চলে আসতেছে সেটাকে মানে ওইটাকে প্রতিহত করার মতো প্রস্তুতিটা নিতে হ্যাঁ। অলরেডি ৭ মিনিটের মাথায় ওইটা অ্যাটাক করে ফেলতেছে। এই ধরনের বিষয়টা যুদ্ধ বিশেষজ্ঞরাই বলতেছেন যে ইরান টেকনিক্যালি আগায় আছে। টেকনিক্যালি আগায় আছে এবং ইসরায়েলের পক্ষে যতটুকুই প্রতিরোধ করা সম্ভব হচ্ছে সেটাও হয়তোবা ১০-১২ দিন পরে এবং এবার থাকবে। দর্শক আপনাদের মনে রাখতে হবে যে ইরানের পাশে কিন্তু আছে রাশিয়া এবং চীন, এবং তাদেরকে আপনার যুদ্ধক্ষেত্রের যে টেকনিক, বিশেষ করে চীনের এটা হচ্ছে অজেয় বলা হয়। আমাদের মুশকিলটা হচ্ছে কি, আমি বলি যে দর্শকদের মুশকিলটা হচ্ছে কি,
ইসরায়েল কি করলো, আমেরিকা কি করলো, পশ্চিমা বিশ্ব কি করলো, কি টেকনোলজি করলো, এই জিনিসগুলি কিন্তু ব্যাপকভাবে প্রচারিত হয়। কিন্তু রাশিয়া এবং চীন কিন্তু আসলে এত প্রচারের মধ্যে থাকে না। ওরা কম কথা বলে। ওরা হলো কাজে কাজ কাজ ওদের হলো কাজ, কথা কম কাজ বেশি, কাজে প্রমাণিত হয়ে গেছে। আচ্ছা, দর্শকদের একটা প্রশ্ন ছুড়ে দিই আমি। হ্যাঁ, হ্যাঁ। দর্শক, আপনারা কি মনে করেন ইরান ইসরায়েল যুদ্ধে আপনার রাশিয়া এবং চীনের ক্ষেপণাস্ত্র বা অন্য সরঞ্জাম কি এই যুদ্ধে ইরান ব্যবহার করছে কিনা? আপনাদের কি মনে হয়? আপনার যা মনে হয় আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আচ্ছা, আমার কিন্তু এই যে দর্শকদের উত্তর জিজ্ঞেস করছেন সেটা দর্শকরা উত্তর দেবেন। আমি কিন্তু মানে আমার কাছে কিন্তু মনে হয় যে ব্যাপকভাবে ব্যবহার করছে। আমি জানি না দর্শক এটা কেন আমার মনে হয় সেটা আমি একটু বলি। কারণ ওই যে ঐদিন আমি বলতেছিলাম যে যখন ২ টা দেশের যুদ্ধ হয় দর্শক, তখন কিন্তু সবাই একটা হিসাব-নিকাশ করে বসে যে ইসরায়েলের কাছে কতগুলি ক্ষেপণাস্ত্র আছে, কতগুলি এই বোমা আছে, কতগুলিকে তারা আয়রন ডোম দিয়া কতগুলিকে তারা ধ্বংস করতে পারবে, মানে এটার থেকে প্রতিরক্ষা করতে পারবে সেগুলি আছে। বাট ইরানের কতগুলি আছে, ইরানের কি আছে, ফাত্তা আছে, সেজিল আছে, অমুক আছে, তমুক আছে, আসিম বসির আছে। এই যে বিষয়গুলি এখন মনে করেন যে তারা কি পাকিস্তানের কাছ থেকে পাবে কিনা, তুরস্কের কাছ থেকে পাবে কিনা, রাশিয়া চীনের কাছ থেকে কতটুকু পাবে, এই বিষয়গুলি তখন মানে হিসাবের মধ্যে কিন্তু থাকে না। থাকে শুধুমাত্র ইরানের কাছে কতগুলি আছে। তো এখন আমার কথা হইছে যে ইরানের কাছে ২,০০০ ব্যালিস্টিক মিসাইল আছে। এটাই তারা বলতেছে। এটা সবাই জানে। জানে। কিন্তু চীন তাদেরকে ইতিমধ্যে কতগুলি দিছে রাশিয়া এবং কতগুলি ওপেন করে দিছে যে এখানে আমার ২০,০০০ স্টক আছে, তুমি খালি যখন লাগবে তখনই পাঠাবা, যখন লাগবে তখনই পাঠাবো। রাশিয়া কতগুলি দিচ্ছে। এই হিসাবগুলি তো আসে না। এই হিসাবগুলি আরো আসে না। কারণ চীন কিন্তু আমি বলব যে they have done good, কারণ তারা কিন্তু তাদের দেশে কিন্তু Facebook নাই। হুম। খেয়াল করুন, হ্যাঁ, ফেসবুক না। তারা কিন্তু এই যে জায়নবাদীদের যেই ইয়াটা আছে, মানে সোশ্যাল নেটওয়ার্ক আছে, জানিটা আছে, যে বিস্তৃতিটা আছে, এইটার পরিণতি সম্পর্কে তারা অনেক আগে থেকেই সচেতন এবং তারা এগুলির থেকে বাইরে। হ্যাঁ, তাদের নিজস্ব ইউটিউব আছে। তারা আমরা যেমন সমস্ত তথ্য দিয়ে বসে রইছি সেটা কিন্তু তারা করে নাই। সুতরাং তারা কোনো প্রচারের আলোচনার মধ্যে যায় না। তারা খালি কাজ করে এবং যখন প্রয়োজন তখন একটা কথা বলে। এই টাইপের একটা বিষয় আছে। তো সেই কারণে আমার কাছে মনে হয় রাশিয়া বা চীন তারা প্রচারের আলোয় বাইরে থাকলেও তাদের সমর্থনটা খুব জরুরি। আর আরেকটা জিনিস আছে, বড় প্রশ্ন এখন ঘুরতেছে যেটা নিয়ে সবাই চিন্তিত, সেটা হলো যে আমেরিকার পার্টটা কি হবে? আমিও দর্শকদেরকে সেই প্রশ্নটা করেছিলাম। তবে এখানে একটা আলোচনা কিন্তু আছে। আমেরিকা ট্রাম্পের যারা ঘনিষ্ঠ মিত্র, ২ টা জিনিস মনে হয় বলা দরকার, বলে আমরা শেষ করি আজকের মতো। আচ্ছা, তার আগে তথ্য দেব আপনাকে। আপনি বলেন। একটা হচ্ছে যে ট্রাম্প যাই মনে করুক কিন্তু তার ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে ইসরায়েলের পক্ষ হইয়া ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িত হওয়ার ব্যাপারে ভিন্ন মত রয়েছে, খুব স্ট্রং ভিন্ন মত আছে এই ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে। ১, ২ নাম্বার হচ্ছে ওয়াশিংটনে কিন্তু বিক্ষোভ হয়েছে, হ্যাঁ। বিক্ষোভ হচ্ছে। আমেরিকার মানুষ কিন্তু বিষয়টাকে পছন্দ করতেছে করছে না। না। তাদের কথা হচ্ছে ইসরায়েলের কারণে আমেরিকার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এবং সারা বিশ্বে যে আমেরিকান নাগরিক আছে তাদের উপর তাদের উপরে এটার ঝুঁকিটা চলে চলে আসছে। আসছে। এই জিনিসগুলি কিন্তু সাধারণ আমেরিকানরা পছন্দ করতেছেন না, সেটা সুস্পষ্ট কিছু বিষয় উঠে আসতেছে মিডিয়াতে। এখন আপনি কি আচ্ছা, আপনি যখন বললেন যে ওই যে চীন কতগুলা ক্ষেপণাস্ত্র ওপেন করে দিয়েছে বা রাশিয়া, ইতিমধ্যে অসমর্থিত কিছু সূত্র থেকে আমরা জানতে পারছি এবং দেখছি জি। যে আপনার ইরানের এয়ারপোর্টে রাশিয়ান কার্গো প্লেন দেখা যাচ্ছে। তাহলে আপনার ইঙ্গিতটা তাহলে ঠিকই আছে। এটা তো অবশ্যই। মানে এটা অবশ্যই, কারণ এটা জিনিসটা হইছে আমি যে বললাম তাদের মধ্যে চুক্তি আছে তো। এটা এমন একটা চুক্তি, বন্ধুত্ব প্রতিরক্ষা বন্ধুত্ব চুক্তি, সেটা হচ্ছে যে ইরানকে কেউ আক্রমণ করা মাত্রই অটোমেটিক্যালি ওই চুক্তির ক্লজ অনুযায়ী এ রাশিয়া এটার সাথে যুক্ত। আচ্ছা, এই যুদ্ধটা কি এই যুদ্ধের মধ্যে সিমিলার হচ্ছে না? রাশিয়া যখন ইউক্রেনে হামলা করলো সবাই ভেবেছিল যে ৩ মাসও লাগবে না। কিন্তু এটা ৪ বছরে গেল। হ্যাঁ, কারণ হচ্ছে পুরো ন্যাটো, ইউরোপ, আমেরিকা যা আছে সবাই সাহায্য করছে। হ্যাঁ। সেম থিং কিন্তু ইরানের ক্ষেত্রেও হচ্ছে। কিন্তু ওই সময় যে সাহায্য করছে ইউক্রেনরে, নেটো সদস্য কিন্তু না না, হ্যাঁ, ইউক্রেন। ইউক্রেন হইতে চায়। হইতে চায়। ওটা তারা রাশিয়াকে দাবানোর জন্যই কিন্তু সাহায্যগুলো ওই করছে। যুদ্ধের সময় কিন্তু আবার ইরান কিন্তু রাশিয়াকে অস্ত্র কত দেশ ড্রোন ব্যবহার করছে, তারা ইউক্রেন ব্যবহার করছে। দিচ্ছে। তো সুপ্রিয় দর্শক, আজকে আমরা এখানেই শেষ করি আমাদের এই আলোচনার বিভিন্ন রকম এই যুদ্ধের বিভিন্ন রকম পরিণতির দিকে এগোচ্ছে, বিভিন্ন রকমের হিসাব নিকাশ হচ্ছে যে আলটিমেটলি কি হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিনা, এখানে
আমেরিকা যদি ওপেন হয় তাহলে সেই সম্ভাবনাটা অনেক বেশি এবং সেটা আমেরিকাও জানে। সুতরাং হয়তোবা আমেরিকা যে ইসরায়েল যে ভুলটা করছে যে যখন যুদ্ধটা শুরু করে দিছে তখন দেখা গেল যে ইসরায়েলকে যতটা উপরের লেভেলে একজন মানে বিশাল শক্তিধর মনে করা হইতো এখন কিন্তু আর মনে করা হয় না। তো আমেরিকার ক্ষেত্রেও তো সেটা ঘটার সম্ভাবনা আছে। এই চিন্তাও আমেরিকার আছে। কারণ আমেরিকা যদি সরাসরি নামে সেক্ষেত্রে চীন, রাশিয়া বসে থাকবে না। তখন তারাও ওপেন হবে এবং তাদের পক্ষে যুক্তি থাকবে। এখন আমরা তাকিয়ে থাকবো যেই বৈঠকটা আছে জাতিসংঘের যে বৈঠকটা আছে 20শে জুন আগামীকাল। স্থানীয় সময় সকাল 10টায় মানে আমাদের সময় হয়তোবা বা শনিবারে চলে যাবে ভোরে শনিবার ভোরে এরকম সময় চলে যাবে। তো দেখা যাক এই বৈঠকে কোনো সিদ্ধান্তের দিকে আসে কিনা। আমরা আশা করব যুদ্ধ থেমে যাক, শক্তি প্রদর্শন থেমে যাক, মানুষের অবৈধ মাতব্বরি থেমে যাক। ইসরায়েলের যে অদ্ভুত কথাবার্তা যে তারা সন্ত্রাস করতে পারে এই সম্ভাবনায় তাদেরকে আমরা চড়-চাপড় মারতেছি। এই সমস্ত হাস্যকর বাজে কথা যেন আমাদেরকে আর না শুনতে হয়। কি অদ্ভুতভাবে অদ্ভুত যুক্তিতে মানে কি মানে ভয়ংকর রকমের বাজে যুক্তির কথা ইসরায়েলি নেতারা বলে খামেনিকে তারা হত্যা হত্যা করবে। মানে অদ্ভুত খামেনি কোথায় আছে আমরা জানি। সভ্যতা এই সেই কোনো কিছুর কোনো বালাই নাই, আন্তর্জাতিক আইন মানার কোনো ব্যাপার নাই, জাতিসংঘের সনদ উপেক্ষা করতেছে। এই জিনিসগুলি মনে করেন যে এই জিনিসগুলির থেকে যেন মানবজাতি রেহাই পায়। আমরা সেই আশাবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। দেখা যাক জাতিসংঘের বৈঠকে কোনো সুফল বয়ে আনে কিনা। সুপ্রিয় দর্শক, আগামীকালের পর্ব দেখার জন্য আপনাদের আগে থেকে আমন্ত্রণ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। ধন্যবাদ।